নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যাকে ঘিরে নানা সময় নানাভাবে প্রতিবাদ চলেছে, কখনো সিএ তো কখনো অন্য কিছু, প্রতিবাদ প্রতিবাদ আর প্রতিবাদ। তার প্রতিটা পদক্ষেপ দেখলেই প্রতিবাদে গর্জে ওঠে বিরোধীরা। কিন্তু আমি বলছি, নরেন্দ্র মোদী কিন্তু খেলাচ্ছেন সবাইকে, আর সবাই তার তালেই কিন্তু নাচছে, জেনে বা না জেনে। কেন বলছি জানেন? আজকের এই প্রতিবেদনটা আপনার চোখ খুলে দেবে। চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা জানেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পর পর 3 বার যিনি প্রধানমন্ত্রী হলেন। জওহরলাল নেহেরুকে টপকে গেছেন কিন্তু তিনি। কারণ আবারও বলছি একই কথা, যে জওহরলাল নেহেরুর সময় কিন্তু কোনো প্রতিপক্ষ ছিল না। এখন প্রতিপক্ষই প্রতিপক্ষ চারিদিকে, এক একজন আলাদা আলাদা, আবার সবাই মিলে একত্রিত হয়ে, অর্থাৎ সবাই মিলে লড়াই করে মোদীকে আটকাতে চেয়েছে, কিন্তু সেখানেও ব্যর্থ হয়েছে। মোদীজি ক্ষমতায় আছে, সেই মোদীজির প্রত্যেকটা পদক্ষেপকে কিন্তু নানাভাবে বিরোধীরা কটাক্ষ করেন, নানা কিছু করেন। কিন্তু একটা অদ্ভুত জিনিস আমি দেখছিলাম এই সপ্তাহ ধরে, সোমবার থেকে শুরু হওয়া সপ্তাহ, আজকে হচ্ছে শনিবার। এই কদিনের আপনি যদি লক্ষ্য করেন কার্যক্রম এবং বিরোধীদের প্রতিবাদ, সেটা যদি আপনি ভালো করে দেখেন তাহলে বুঝে যাবেন যে প্রতিটা খেলা খেলছেন কিন্তু নরেন্দ্র মোদীর দিমাগ দিয়ে। আর প্রতিটা ক্ষেত্রে কিন্তু তার খেলার তালে, মানে যেভাবে দেখা যায় না সেই পুতুল খেলা হতো, আঙুল দিয়ে বা হাত দিয়ে সুতো বেঁধে পুতুল নাচায়, ঠিক সেভাবেই যেন নাচানো হয়ে গেছে বিরোধী দলগুলোকে। বিরোধী দলের নেতা নেত্রীরা সবাই চেঁচামেচি করছে, চিৎকার করে বলছে মোদীজি এই করছে কেন, জবাব দাও মোদীজি, তুমি জবাব দাও, শুনছি না, মানছি না, মানবো না। কিন্তু দেখা যাচ্ছে যারা একটু রাজনীতি নিয়ে সচেতন, তারা প্রত্যেকে বুঝে যাচ্ছেন যে আরে এই তো মোদীজি খেলছে, আর এরা তো সেই তালে নাচছে। এরা স্বপ্ন দেখছে মোদীকে হারাবো, মোদীকে সরিয়ে দেবো, অসম্ভব, কারণ তারই তালে এরা নাচছে। খোলসা করে বলি, এই সপ্তাহটা আপনাকে অনেক বেশি হিসাব করে করে আসতে হবে না। মানে আগে কি করেছে, 14 কি করেছে, তারপরে কি করেছে, সবই বলছি না, একদম এই সপ্তাহটা ধরুন, মানে ওই সোমবার থেকে এই শনি, এর মধ্যে আপনি কি কি দেখেছেন বলুন। আমি আপনাকে পরপর বলতে শুরু করছি, তাহলে আপনি বুঝে যাবেন যে বিরোধীরা কিভাবে নাজেহাল হয়ে যায় আর কিভাবে নাচে মোদির তালে। প্রথম আপনারা কি দেখলেন? আপনারা জানেন রুদ্রবার্তায় আমি আপনাদের সামনে একটা ব্রেকিং নিউজ দিয়েছিলাম। সেই ব্রেকিং নিউজটা কি ছিল? যে বহু প্রতীক্ষার পরে ওয়াকআপ বিলটা কিন্তু রাজ্যসভায় পেশ হলো। আপনারা জানেন সেটা লোকসভাতেও পেশ হয়েছে। তারপর কি দেখেছেন আপনি? গেল রব, সবার মুখে একটা আওয়াজ, যেটা চলতে পারে না, এটা হতে পারে না। সবাই মিলে কম্পিটিশন চালানো শুরু করলো যে যেভাবেই হোক এই বিলটা কেমন আটকাবো। পারবে কি পারবে না বড় কথা নয়, আন্দোলন শুরু হলো কিন্তু ওয়াকআপ নিয়ে। যারা সংখ্যালঘু আছেন, মানে সংখ্যালঘু তো নয়, দ্বিতীয় সংখ্যায় যারা আছেন আর কি, মানে মুসলিমরা, কান খুলে শুনুন, সবাই বলেছিল কিন্তু এই ওয়াকআপ বিলের বিরুদ্ধে লড়াই লড়বো, হচ্ছিল বেশ। হঠাৎ করে আপনারা দেখলেন কি আন্দোলন ঘুরে গেছে। আন্দোলন কোথায় চলে গেছে? রাহুল গান্ধী কোথায় চেঁচাচ্ছে? আর ওয়াকআপ নিয়ে চেঁচাচ্ছে না, মমতা ব্যানার্জি বলছে, না কেউ কিছু বলছে। সবার মুখে একটাই কথা কি ছিল জানেন? মণিপুরে রাষ্ট্রপতি শাসন। মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করলো কেন? এতদিন কি ঘুমোচ্ছিল? মণিপুরে এত কিছু হয়ে গেল, তারপরে এতদিন পরে, এর আগেও তো করতে পারতো, তখন কেন করলো না? মোদী ব্যর্থ, মোদী ব্যর্থ, মোদী ব্যর্থ, মোদী ব্যর্থ, চলতে শুরু করলো মণিপুর নিয়ে। ঠিক ভেবে দেখুন, আমি ভুল বলছি? ঠিক বলছি তো? দেখুন ধামাচাপা পড়ে গেছিল কিন্তু ওয়াকআপ, অর্থাৎ বিরোধীদের চিৎকার কিন্তু হচ্ছিল এবার মণিপুর নিয়ে যখন চিৎকার করে চারিদিক মাতিয়ে ফেলেছে, যখন একটা আন্দোলনমুখী হয়েছে, যে সমস্ত লোক ভাবছে সত্যিই তো মণিপুরে এতদিন পরে করলো কেন, আগে কেন করলো না? অনেকেই বলছে ঠিক আছে, সময় বুঝেছে, ঠিক সময় করেছে। এই রাজ্যে রটে গেল চারিদিকে সমস্ত মিডিয়া, যারা আমাদের মতো ইউটিউবার থেকে শুরু করে বড় বড় মিডিয়া, যে রাষ্ট্রপতি শাসন যদি মণিপুরে হয়, বাংলার বুকে কেন করতে পারছেন না মোদী? বামপন্থীরা এবং কংগ্রেসীরা যারা গলায় জড়িয়ে থাকে, এবং যারা আরেকভাবে গলা জড়িয়ে থাকে তৃণমূলকে, তারা 3 জন মিলে কিন্তু সমস্যারে আস্তে আস্তে করে রটিয়ে দিল যে এটা একটা সেটিংয়ের ব্যাপার। বিজেপির মোদী মমতার সঙ্গে সেটিং করে আছে, তাই এখানে রাষ্ট্রপতি শাসন হচ্ছে না। কিন্তু দেখুন মণিপুরে করে দিল তো। এই ব্যাপারটা চলছিল, আপনারা জানেন। আচ্ছা এবার বলুন তো আপনি, এই সপ্তাহের শেষের দিকে আন্দোলন বা বিরোধীদের আওয়াজ কোথায়? জানি আপনি বলবেন আদানি আদানি আদানি।
মোদিজি গেল আমেরিকায়, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেছে, সেখানে গিয়ে কথাবার্তা হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প বলছেন, এই বলছেন, সেই বলছেন, বলতে বলতেই হঠাৎ করে সামনে এসে গেল যে মোদিজি কেন বললো আদানির ব্যাপারটা ব্যক্তিগত ব্যাপার, কারণ এটা রাহুল গান্ধী টুইট করেছে। ব্যাস, তৃণমূল নেতারাও শুরু করে দিয়েছে বলা, কেউ কম যায় না, সবাই সবার মতো করে চেঁচানো শুরু করে দিয়েছে, চিৎকার করে আওয়াজ তুলে বলতে শুরু করেছে এটা ভুল, এটা ভুল, এটা ভুল। তাই তো ভাবুন তো আপনি, এবার মণিপুরটা কোথায় চলে গেল? আর মণিপুর আপনি দেখতে পাচ্ছেন পিকচারে? নেই কিন্তু। পুরো আন্দোলন ঘুরে গিয়ে এখন চলে গেছে কোথায়? মণিপুর ছেড়ে দিয়ে। কেন আদানিকে নিয়ে বললো? তার মানে বিদেশের মাটিতে বসে কেন মোদিজি আদানিকে নিয়ে বলতে পারলো না? এদের মাথায় সামান্য বুদ্ধি নেই, সামান্য বুদ্ধি নেই। কেন বলছি জানেন? নরেন্দ্র মোদী কি বলেছিলেন? একজন সাংবাদিক, এই সাংবাদিক মানে এই ইকোসিস্টেমের সাংবাদিকরা ওপর মহলও আছে, যারা বামপন্থী, এই আর কি একটা পন্থী আছে জানেন ইকোসিস্টেমের মধ্যে। তারা কি করে বলুন তো? যারাই সনাতন ধর্ম নিয়ে এগোয় বা যারাই দেশকে, ভারতবর্ষকে ভালো রাখার জন্য চেষ্টা করছে, লড়াই লড়ছে, তাদের বিরুদ্ধে একটা অদ্ভুত ছক কষে। প্রধানত বিজেপি, আরএসএস, হিন্দুত্ববাদী সংগঠন এদের বিরুদ্ধে একটা ছক কষে, এবং সেই ছকটায় অবশ্যই জর্জ সোরসের কিছু আছে পয়সা, এবং সেই পয়সাগুলো লাগে বলেই আমেরিকার বুকে কোনো না কোনো একজন সাংবাদিক প্রশ্ন করে দেন একদম মোদিজিকে আদানিকে নিয়ে। সেখানে মোদিজি বলেন যে দুজন রাষ্ট্রপ্রধান যখন বসে কথা বলে তাদের মধ্যে এই সমস্ত ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা হয় না। ব্যাস, আদানিকে ব্যক্তিগত বলেছে, মানে আদানির সঙ্গে মোদির সম্পর্ক খুঁজে পাওয়া গেছে। দেখুন, এটাই এখন হাইলাইট। ডিবেটও হচ্ছে, কোথাও ঘন্টাখানেক তো কোথাও মিনিট খানেক, সবাই বসে পড়েছে, বসে এটা নিয়ে চলছে কেন এটা বললেন। আচ্ছা, মোদিজি যখন বললেন তার মানে নিশ্চয়ই সম্পর্ক আছে। ভাবুন ভালো করে, 20 বাও জলে চলে গেছে কিন্তু মণিপুর ইস্যু। আর এই এমনই একটা ইস্যুতে কথা বলছে যে ইস্যুটা কিন্তু টিকবে না, কারণ সবাই জানে যদি মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে বসছেন ধরুন প্রধানমন্ত্রীর সঙ্গে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বসছেন কে? মমতা বন্দ্যোপাধ্যায়। তো যদি কেউ কোনো সাংবাদিক প্রশ্ন করে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি কি শুভেন্দু অধিকারী আপনাকে হারিয়ে দিল কিভাবে, এটা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বসেছিলেন, উত্তরটা কি হবে? মমতা বন্দ্যোপাধ্যায় এটাই বলবেন যে আমি এসছি একটা অন্য কাজে, এখানে এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আসিনি। ঠিক এই কথাটাই তিনি বলেছিলেন, কিন্তু একটা সিস্টেম রাহুল গান্ধী করে দিয়েছেন টুইট। আর তারপরে আমাদের এই রাজ্যের শোভন দেব চট্টোপাধ্যায় তিনিও বলে দিয়েছেন, তারও বলার দরকার ছিল আর কি, বলতে হবে, তাকেও সামনে আসতে হবে, তিনিও বলে দিয়েছেন। সবাই একের পর এক বলা শুরু করে দিয়েছে, কম্পিটিশন চলছে যে দেখো আদানিকে বলেছে নিজের লোক, ব্যক্তিগত ব্যাপার। 20 বাও জলে চলে গেছে মণিপুর। ভাবুন ভালো করে। এবার আমি আপনাকে বলছি আরো একটা কথা, এই যে সপ্তাহটা শুরু হলো না, তার আগে আপনারা কি দেখেছেন? বাজেট পেশ নিয়ে বিরোধিতা হয়েছিল আপনারা জানেন, এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিসের বিরোধিতা চলছিল, কি বলুন তো? সেটা হচ্ছে আমেরিকা থেকে ভারতবর্ষে যাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছিল, যারা আর কি অনুপ্রবেশকারী হিসেবে ছিল, যাদেরকে পুশব্যাক করা হয়েছিল আমেরিকা থেকে, যারা হাতে বেরি পায়ে বেরি বেঁধে সবাই এসেছিল, তাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল কখন? যখন বাজেট নিয়ে সবাই খুশি, তখন একটা আন্দোলন গড়ে তুললো। কি আন্দোলন? না কিভাবে আমাদের ভারতীয়দের ফেরত পাঠানো হচ্ছে। দেখুন, ওয়াকআপ বিল পেশ হলো, ওই আন্দোলন ফিনিশ। ওয়াকআপ নিয়ে চেঁচামেচি শুরু হলো, সঙ্গে সঙ্গে দেখুন মণিপুর যে নিয়ে চেঁচামেচি শুরু হলো, চলে যান আপনি আদানি ইস্যু। আচ্ছা, এবার আপনি বলুন তো, বিরোধীরা কি নিজেদের মতো করে চলছে, নাকি মোদিজি যেটা চাইছেন তাই করছে? তাই মোদিজি মনে অলক্ষে হাসে আর ভাবেন তোরা এটাই করতে থাক, আমি ইস্যু দেবো, তোরা চেঁচাবি, আমি আমার কাজ করে যাব। একটা কাজ করছি, সেটা নিয়ে আন্দোলন করতে করতে আরেকটা কাজ এসে যাচ্ছে সামনে, সেটা নিয়ে আন্দোলন করতে করতে আরেকটা কাজ। অর্থাৎ মোদিজি খেলছেন আর এরা সবাই নাচছে। আমার মনে আছে, পরিষ্কার করে বলছি আপনাদের, যে সেটা আমার মনে হচ্ছে যে মোদিজি যা করছেন তার সামনে এরা বাচ্চা। মোদিজির টিম ভয়ঙ্কর টিম, যে ভয়ঙ্কর টিম শুধু দেশ নয় বিদেশের মাটিতেও কিন্তু খেলে চলেছেন একইভাবে। তাই আননোন মেনের হাতে বিভিন্ন দেশ বিরোধী শক্তি একের পর এক খতম হতে থাকে, কেউ জানে না কে করছে। জাস্টিন ট্রুডো যখন চিৎকার করে বলেন যে আমাদের দেশে ঢুকে ভারতীয়রাই মারছে, মানে ভারতের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট তারা মারছে, এটা যখন তারা বলে এর পেছনে ভারতের হাত আছে বলে, যখন আমেরিকা জো বাইডেন পর্যন্ত চিন্তিত হয়ে যায় যে কি করে পান্নুকে মারার ছক কষে ফেলেছিল ভারতীয় একজন। অর্থাৎ
কোথাও যেন একটা চারিদিকে একটা দেখুন একটা টিম ওয়ার্ক চলছে কিন্তু। আর সেই টিম ওয়ার্কের মধ্যে কিন্তু আপনি ভাবছেন হয়তো যে বাংলাদেশ নিয়ে একবারও কিছু বলছেন না মোদিজি, চুপ করে আছেন। মনে রাখবেন টিম ওয়ার্ক কিন্তু চলছে। বাংলাদেশ থেকে যারা দেখছেন তাদেরকে বলে রাখি, চিন্তা করবেন না, এনার নাম নরেন্দ্র মোদী। যা করেন কাউকে জানান না। সার্জিক্যাল স্ট্রাইক করার সময় তিনি কাউকে জানাননি, না কারোর পরোয়া করেন, তাই নোটবন্দি করে দেন। এই মানুষটা একটু আলাদা। প্রতিটা পরিকল্পনা কিভাবে করছে আপনি দেখুন, প্রত্যেকটা যেন দাবার ঘুটির মতো এক একটা হচ্ছে। আর এরা ওই কাঠপুতুলের মতো আঙুলে যেন এদেরকে খেলানো হচ্ছে। আমার তো মনে হচ্ছে, আপনার মনে হচ্ছে না? সবটা শোনার পরে আপনার কি মনে হচ্ছে? আমি কোথাও কি কোনো ভুল বললাম? আমার কোনো যুক্তি কোথাও মনে হচ্ছে যে ভুল বলছি? যদি মনে হয় আপনি আমাকে জানাবেন যে এটা এটা আপনার একদম ভুল হচ্ছে, এটা ঠিক নয়। আমি বললাম যুক্তির উপর দাঁড়িয়ে, একদম বাজেট থেকে শুরু করে ওয়াকআপ বিল, তারপরে চলে এলো মণিপুর ইস্যু, তারপরে চলে এসছে আদানি। এরপর আগামী সপ্তাহে দেখা যাবে অন্য কোনো ইস্যু নিয়ে সবাই চিন্তা করছে। কিন্তু একটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে মোদিজি যা চাইছেন সেটাই কিন্তু হচ্ছে, দেশেও বিদেশেও। তাই বাংলাদেশটা দেখার দায়িত্ব এবার দিল্লির হাতে, মানে মোদির হাতে। ডোনাল্ড ট্রাম্প কিন্তু বাংলাদেশের সমস্যা, বাংলাদেশে যা হচ্ছে সেটা নিয়ে নিজে ডিসিশন নিলেন না, ছেড়ে দিলেন মোদিজির হাতে। তাই আন্তর্জাতিক স্তরেও কিন্তু মোদিজি একটা ফ্যাক্টর, যেভাবে এই দেশে মোদিজি একটা বড় ফ্যাক্টর আমার মনে হচ্ছে। তাই মোদিজিকে হারানোর কল্পনা করা এই সমস্ত ছুটপাট নেতারা মোদিজির কথাতেই উঠছে, মোদিজির কথাতেই বসছে। কি বলছেন? আমি ভুল বললাম? জানাবেন কিন্তু আপনার কমেন্টসের অপেক্ষা আমি রইলাম। প্রতিবেদনটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন 100 জনকে, আর পাশে থাকবেন আমার আপনজন হয়ে। এখনকার মতো আসি, দেখা হচ্ছে পরের রুদ্রবার্তায়। খুব ভালো থাকুন, আসি। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।